নমস্কার, একটু ভাবুন অনুষ্ঠানে স্বাগত। সোমনাথ চৌধুরী। শান্ত এখন যন্তর মন্তর। আমাদের গণতান্ত্রিক মহারাজা রাজধর্ম পালন করে ধর্মেন্দ্র বাবুকে বিদায় জানিয়েছেন। বিদায় জানিয়ে তিনি প্রহ্লাদে ভক্তি রেখেছেন। এখন ওদিকে আরশোলার প্রায় প্রহ্লাদে আহ্লাদিত হয়েছেন কিনা জানা যায়নি, তবে আরশোলারা যে তাদের 3টে দাবি আদায় করেছেন তাতে তারা আহ্লাদে আটখানা, সেটা বিভিন্ন চ্যানেলে তাদের ছবি দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, এখন এর মধ্যে আবার আরশোলার ডানায় ভর করে কিছু মানুষ একটু ভাসতে চাইছিলেন, তারা একটু বিমর্ষ হয়ে পড়েছে। যাই হোক, গণতান্ত্রিক দেশে এইসব ব্যবস্থা হবে, ঘটবে, এটা স্বাভাবিক। কারণ এটাই হচ্ছে গণতান্ত্রিক নৃত্য, গণতান্ত্রিক দেশের নৃত্য বলা যায়, বা ড্যান্স অফ ডেমোক্রেসি যদি বলা যায় ইংরেজিতে। এখন প্রশ্ন হচ্ছে তাদের 3টে দাবি কি কি। এক তো হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সেটা হয়েছে। আর যারা আন্দোলন করছিলেন তাদের কোনো শাস্তি হবে না, খুব স্বাভাবিক, এ দুটো সব ক্ষেত্রেই হয়ে থাকে। 3 নম্বর যে দাবিটি, সেটা সরকারও নাকি মেনে নিয়েছেন, যে এই প্রশ্ন লিকের ফলে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের আর্থিক কিছু সুবিধা দেওয়া হবে বা সাহায্য। সেটা পরিমাণ কত সেটা এখনও সঠিকভাবে জানা যায়নি। যাই হোক, কিছু দেওয়া হবে। আর প্রশ্ন হচ্ছে সেই একই প্রশ্ন, এই যে আর্থিক যে অনুদান বা সাহায্য যাই হোক, যে টাকাটা দেওয়া হবে, এটা কার টাকা? স্বাভাবিকভাবে এসব জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। তাহলে এই 3 নম্বর দাবিতে কি দাঁড়ালো? একদল মানুষ দুর্নীতি করলো, করার ফলে কিছু মানুষ আত্মহত্যা করলেন বা ক্ষতিগ্রস্ত, সত্যি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেন। সরকার উৎফুল্লভাবে দাবি মেনে নিলেন, প্রফুল্ল হয়ে। জানি না আমাদের মহারাজা প্রফুল্ল চিত্তে প্রহ্লাদকে এনেছেন কিনা জানি না, তবে এই দাবি যে মেনে নিয়েছেন এবং এই টাকা কোনো মন্ত্রীর গ্যাট থেকেও যাবে না, বা যারা দোষী তারা তো এখনও প্রমাণিতই হয়নি, কারা দোষী জানাই যাচ্ছে না, তদন্ত চলছে। যাই হোক, এমন এই একটা পরিস্থিতি খুব স্বাভাবিক। কিছু হলেই সরকার যা করে সবই তো জনগণের ঘাড়ে ভর দিয়ে, জনগণের টাকা। একদল দুর্নীতি করবে, তার খেসারত জনগণ দেবে, এটাই স্বাভাবিক আমাদের গণতান্ত্রিক দেশে, এটাই চলে আসছে। যাই হোক, এই ঘটনাগুলি ঘটছে, এগুলো আপনারা সব স্বাভাবিকভাবেই টিভিতে দেখছেন। যাই হোক, এগুলো খুব সংক্ষেপে বললাম, কারণ এগুলো বলার জন্য আমি ভিডিও করছি না, খুব স্বাভাবিকভাবেই জানেন যেগুলো ঘটে, যেগুলো বেশিরভাগ মানুষ বলে যে চ্যানেল আছে, তার জন্য আমার ভিডিও করি না। কারণ আমি আগেই বলেছি, এই ভিডিও চ্যানেল করে আমার কোনো রোজগারের কোনো উদ্দেশ্য নেই। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ধরুন দোষী সাব্যস্ত হল, তাহলে আইন, এখন প্রশ্নে আরেকটা বলেছে সরকার এবারে কঠোরতম শাস্তি, এবং এরপরে নাকি কঠোরতম আইন, নাকি কঠোরও, যাই হোক। তো এবার প্রশ্ন হচ্ছে যে আমার এখানে যে প্রশ্ন আমার একটাই, সেটা হচ্ছে তাহলে এই যে দুর্নীতি, এটা এক ধরনের দুর্নীতি তো, প্রশ্ন ফাঁস, যাই হোক। এটা তো এই দুর্নীতির যে বর্তমান যে আইন, সেই আইনে কি কোনো শাস্তির ব্যবস্থা নেই? তা এটা তো খুব হাস্যকর। আচ্ছা, বুঝলাম, এর থেকেও কঠোরতম হবে, আমি ধরে নিলাম। এবারে বলুন তো, আপনারা একটু ভাবুন তো। আচ্ছা, কঠোর ধরুন না, যদি দোষী সাব্যস্ত প্রমাণিত হয় তবে তো তার আইন কঠোরতম কি নরম সেটা তো পরে বোঝা যাবে, তাই? আরে দোষী তো সাব্যস্তই হয় না অধিকাংশ। একটু আপনারা যারা একটু বয়স্ক মানুষ আছেন, বা যারা মধ্যবয়স্ক, তারাও জানেন, বা যারা হয়তো একটু ইতিহাস পড়েন, স্বাধীনতার পর থেকে এরকম কত ধরনের দুর্নীতি হচ্ছে। শুধু এটা নয়, প্রশ্ন লিখের বিভিন্ন ব্যাপারেই হয়। আর যে দলের সরকারি থাকুক, যে রঙের সরকারি থাকুক, তাদের কি বক্তব্য কি দাঁড়ায়? সারবস্তু একই, ভাষাটা একটু এদিক ওদিক হয়। কেউ বলেন এমন শাস্তি দেব যে সেই শাস্তি দেখে পরবর্তীকালে এই অপরাধ করতে কেউ সাহস পাবে না। কেউ বলেন কঠোরতম শাস্তি দেব। এসব নানান ভার্সান, মানে মূল সারবস্তু একই। যে দলই থাকুক, যে রঙের সরকারই থাকুক না কেন, তাদের বক্তব্য একই। আচ্ছা, মনে করে দেখুন তো, এই দুর্নীতির, ভারতবর্ষের দুর্নীতি যে কত ঘটেছে, সে কেউই কারোর স্মৃতিতেই বলা সম্ভব নয়।
ওটা লিখলে এনসাইক্লোপিডিয়াকেও মানে পিডিয়াকেও ছাড়িয়ে যেতে পারে আমার যেমন হয়, যদি সমস্ত ছোটোখাটো দুর্নীতি সমস্ত যদি একসাথে করা যায় রাজ্য কেন্দ্র মিলে বিভিন্ন স্তরে। কজন দোষী সত্যিকারের সাব্যস্ত হয়েছেন, আদালত কজন দোষীকে প্রমাণিত করতে পেরেছেন, আর সরকারের একই কথা তদন্ত চালু আছে, তদন্ত করে দেবো। দেখুন এই তদন্তের যে অন্তহীন তদন্ত, এগুলো আমরা দেখে এসেছি, তদন্তের কোনো দিনই অন্ত হয় না। আবার একটা ঘটনা ঘটতে ঘটতে কী হয়, আবার কোনো একটা ঘটনা এসে পড়ে, আবার সেই একই কথা, একই ভার্সন, সেই যে দলই থাকুক সেই একই, আমরা দেখে নেবো কঠোরতম শাস্তি, একটাও কেউ ছাড়া পাবে না ইত্যাদি। ভালো কথা। তারপরে হতে হতে ওই আগের যে দুর্নীতি সেটা মানুষের স্থিতির অন্তরালে চলে যায়, এইভাবেই চলছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে দুর্নীতি, আমি অনেকেই অনেক কিছু বলছেন, বিভিন্ন ছোট চ্যানেল বড় চ্যানেলগুলো তো আছেই, তোমার আপনার যারা বলেন কি আমি গমগমে মিডিয়া বলি, মিনমিনে মিডিয়া, গমগমে মিডিয়া, অনেক রকম মিডিয়া সব নামকরণ হয়েছে, তাদের সবাই অনেক এসব নিয়ে বলছেন। তো তিনি আর একটা উনি রাজধর্ম পালন করেছেন, ভালো কথা। তো ওনার এই রাজধর্মের বোধোদয়টা কি এতদিন লাগলো ওনার এই রাজধর্মের বোধোদয় হতে? তিনি এই যে গণতান্ত্রিক আমাদের যে মহারাজা, তিনি তো একবারের নন, তিনবারের গণতান্ত্রিক মহারাজা, হ্যাট্রিক করেছেন 3বার। তো তিনি হ্যাট্রিক করার পরেও তার এই রাজধর্ম পালনে বোধ আসতে এত বিলম্ব কেন আমার জানা নেই। যাই হোক, এসব আলোচনা অনেক টিভিতে হতে পারে, হচ্ছে। এবার আমার যে মূল প্রশ্ন তাহলে সেটা হচ্ছে আসল সমস্যা কোথায়, যেটা নিয়ে আন্দোলন। এখন আরশোলারা উৎফুল্ল হয়েছেন, আহ্লাদিত হয়েছেন, সে প্রহ্লাদের জন্য না হোক, তার দাবি মানাতে তারা আহ্লাদিত হয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এবার তাদের সত্যিকারের যেটা নিয়ে আন্দোলন, যে প্রশ্ন লিখ, তাহলে প্রশ্ন হচ্ছে যে উনি তো গেলেন, ধর্মেন্দ্র গেলেন, প্রহ্লাদ এলেন, এরপরে হয়তো আবার কেউ আসবেন, তার ফলে কি ভবিষ্যতে প্রশ্ন লিক হবে না, এরম কোনো নিশ্চয়তা পাওয়া গেছে কি? তো স্বাভাবিকভাবেই জানে এর উত্তর একটাই না। তাহলে আমার প্রশ্ন এইখানটাই, সত্যিকারের প্রশ্ন লিক যাতে ভবিষ্যতে বন্ধ হয় তার জন্যে কি প্রস্তাব দিয়েছেন? ওরা তো হাত পা ছুড়ে টিভিতে নাচছেন, সে তো দেখাই যাচ্ছে সে সব চ্যানেলে। আর তারা কি সত্যিই চাইছেন যে সত্যিকারের প্রশ্নপত্র ভবিষ্যতে লিক না হয়? হ্যাঁ, আর যারা আরশোলার ডানায় ভর করে অনেক কিছুই করতে এসেছিলেন, স্বাভাবিকভাবেই আমি বলছি গণতান্ত্রিক দেশে এগুলো হয়, যারা বিরোধী পক্ষ থাকে, তারাও কি সত্যিকারের চান যে সত্যিকারের ভবিষ্যতে প্রশ্নপত্র লিক না হয়? যদি চেয়ে থাকেন তাহলে তাদের বক্তব্য কী, তাদের প্রস্তাব কী, সেটা সরকারকে বলুন, সরকারকে চাপ দিন, জনমত গঠন করুন। না, সেরকম কোনো বক্তব্য আমি শুনতে পাইনি, এখনও পর্যন্ত পাইনি। যদি আপনারা কেউ পেয়ে থাকেন অবশ্যই জানাবেন। তাহলে যে মূল সমস্যাটা সেটার কি হবে? তো বললাম এই ডায়ালগ, এই কথা, কঠোরতম শাস্তি, কঠোরতম আইন, যে কোনো দুর্নীতি হয়, সমস্ত দল সমস্ত রং যে যখন ক্ষমতায় থাকে এই একই কথা, একই ধরনের ভার্সানটা একটু এদিক ওদিক হয়। আমাদের এই রাজ্যেও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সময় প্রশ্নপত্র লিক হয়েছিল, স্বাভাবিকভাবে অনেকেরই মনে নেই, আমি জানি, কারণ বললাম থাকা সম্ভবই না, কারণ তারপরে এত ঘটনা আসে, এত দুর্নীতি, এক ধরনের দুর্নীতি, ওটা আস্তে আস্তে মানুষের স্মৃতির পিছনে চলে যায়, মানুষ ভুলে যায়। সম্ভব নয় মনে রাখা, বললাম তো যে এত কিছু হয়েছে, সেগুলো যদি একসাথে করা হয় পৃথিবীর এনসাইক্লোপিডিয়াকেও ছাড়িয়ে যাবে কিনা আমার সন্দেহ আছে, যেতেও পারে। তাহলে আমার এখন এই একটাই প্রশ্ন, এবং যারা শিক্ষাবিদ বিশেষ করে, এবং আমি বলছি প্রকৃত শিক্ষাবিদ, কোনো ধামাধরা শিক্ষাবিদ নন, যারা কোনো রঙের ঝান্ডা নিয়ে শিক্ষাবিদ নন, তাদের কাছে আমার প্রশ্ন, তারা কি সত্যি কোনো প্রস্তাব দিচ্ছেন না কেন? তারা কেন বলছেন না যে এটা বন্ধ করা যায় কীভাবে, সেটা ভাবুন। তাই আমি এখানে আপনাদের একটা বিষয় একটু ভাবার জন্য আবেদন করছি। আবারও বলছি, শুধু আমার একটাই উদ্দেশ্য, আপনাদেরকে ভাবানো, যাতে সত্যিকারের সমাজ, যাতে সত্যিকারের সুস্থ একটা আলোর পথ দেখতে পারে। এখানে অনেক জায়গাতে, এটা আমি আবারও বলছি, এটা আমার নতুন কিছু নয়, অনেক ক্ষেত্রেই এই ব্যবস্থা আছে, অনেক পরীক্ষার ক্ষেত্রে এরকম ধরনের ব্যবস্থা হয়। সেটা হচ্ছে কি, আমি সেটা বলি সংক্ষেপে, আপনাদের এটা চিন্তা করবেন, বিশেষ করে শিক্ষাবিদ যারা আছেন, যারা প্রকৃত মঙ্গল চান। ধরুন কোনো একটা সিলেবাস রয়েছে,
আর এটা স্বাভাবিক, এটা অবজেক্টিভ টাইপ পরীক্ষা, তো মাল্টিপল চয়েস যাকে বলে, কোনো অসুবিধা নেই, খুব ন্যাচুরালি কম্পিউটারাইজ সবই। এবারে ধরুন কোনো একটা বিষয়, একটা সিলেবাস আছে, তার মধ্যে বিভিন্ন টপিকস আছে, ঠিক আছে, এবার বিভিন্ন টপিক্স দিয়ে কটা প্রশ্নপত্র সেটা ইউনিফর্মলি যেভাবে করবেন, সে বিশেষজ্ঞরা এর জন্য থাকবেন, সমস্ত করে বিভিন্ন, যাতে কোনো ভারসাম্য থাকে হলেন। এই ধরনের প্রশ্নপত্র, আমার কথা হচ্ছে যদি একটা নয়, কয়েক সেট করা, সেটা করবেন 7টা 8টা 9টা 10টা 12টা করতেই পারেন, সেটা পরিধির ওপর নির্ভর করে, কোন বিষয়ের কিভাবে আছেন, পরীক্ষার কতখানি তার গভীরতা, গুরুত্ব কতখানি, এবং সেটা বিশেষজ্ঞরা ঠিক করবেন, তার জন্য বিশেষজ্ঞরাই স্বাভাবিকভাবেই তাদেরই দায়িত্ব। এবার ফলে কেউ ধরুন 10টা 12টা সেট যদি হয়, তাহলে কেমন সেখানে অল্টারনেট, ধরুন একটা কোশ্চেন কে কোনটা পাবে ঠিক, র্যান্ডাম স্যাম্পলিং, এবং এখানে এআই দিয়ে সব স্যাম্পলিং করা যায়, এখন প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, এক্ষেত্রে এআই ইউজ করা যায়। এবং এমনকি ধরুন যেখানে হলে যে দুজন যদি পাশাপাশি বসে, তারা ধরনের সময় হয়তো চুক্তি করে এলো, হ্যাঁ ঠিক আছে, এ ওটা জানবে আমি ওটা জানবো, দুজনে মিলে লিখে যদি পরীক্ষাটা ভালো দেওয়া যায়, সেটাও হবে না, কারণ দুজনের প্রশ্নপত্রের সেট আলাদা। এবং এক্ষেত্রে যারা সত্যি পুরো সিলেবাসটা ভালো করে পড়ে আসবেন, জেনে আসবেন, তারাই কিন্তু যোগ্য বলে নির্বাচিত হবে। এইটা যদি করা যায়, তাহলে কিন্তু এই প্রশ্নপত্র লিক আটকে যাবে, লিক করেও কিছু করতে পারবে না, সে যে দলই থাকুক, যত দুর্নীতিগ্রস্তই সরকারি আসুক, যত আমলাই দুর্নীতিগ্রস্ত, কিছু করতে পারবে না। আর এখানে আর একটা বিষয়, এবং এই ধরুন নেট যে পরীক্ষা, বিশেষ করে যে সমস্ত যত সর্বভারতীয় পরীক্ষা আছে, কেন্দ্রীয় সরকারের উচিত হচ্ছে প্রত্যেক অঙ্গরাজ্য থেকে, প্রত্যেক অঙ্গরাজ্য থেকে প্রত্যেক রাজ্যের কোনো প্রতিনিধি থাকবে, এবং তাদের সেই প্রতিনিধি পুরোপুরি শিক্ষা জগতের মানুষ হবেন, তিনি কোনো দলের তো সদস্য নয়, এবং কোনো রকম দলের মানে দলের সাথে যুক্ত কোনো এমন কোনো সংগঠন, তার সদস্য তিনি হতে পারবেন না, এবং নির্বাচনে তো তাকে দেখা যাবেই না। এই ধরনের মানুষকে তারা নিয়ে একটা পুরো টিম তৈরি হবে, এবং এর উপরে এটা আপনাদেরও ভাবতে বলছি, আমি আবারও বলছি, এটা আমার কতগুলো প্রস্তাব, কারণ আমি কেউ বিশেষজ্ঞ নই, আমি শুধু ভাবি, এবং সেই সমাজের যাতে প্রকৃত সমস্যাটা কীভাবে বাস্তবসম্মতভাবে সমস্যার সমাধান করা যায়, সেইগুলি চিন্তা করে আপনাদেরকে ভাবতে বলি, কারণ আপনারই হচ্ছে আসল, মানুষের জনমত হচ্ছে সবথেকে দামি এবং গুরুত্বপূর্ণ। জনমত যদি প্রবল হয়, গণতান্ত্রিক দেশে এই জনমতকে কখনো উপেক্ষা করতে পারে না, এটা প্রতিষ্ঠিত সত্য। যাই হোক, এবার সেখান থেকে এই টিম যেটা তৈরি হবে, তার উপরে একজন সুপ্রিম কোর্ট থেকে যে কোনো একজন বিচারক থাকবেন, বা সুপ্রিম কোর্টের তদারকিতে পুরো পরীক্ষা ব্যবস্থাটা হবে। তারপর দেখুন, এখন তো প্রযুক্তি অনেক উন্নত, তখন প্রত্যেকে ইন্টারফেস একদম পরিষ্কার, প্রত্যেকটা ট্যাগে কোথায় যাচ্ছে পুরো জিপিতে সমস্ত দেখা যাবে, ট্যাগ কোথায় কোনো মাঝখানে কোনো ট্যাম্পারিং হচ্ছে কিনা, কেউ আছে, এসব তো টেকনোলজি আছে, সরকার করতেই পারে। কাজেই একদিকে কয়েকটা সেটের প্রশ্ন, তারপরে স্ট্রিক্টলি ওইভাবে যদি করা যায়, তাহলে কিন্তু প্রশ্ন লিক করেও কোনো মানে দাঁড়াবে, ফলে কেউ প্রশ্ন লিখে দেখে কেউ যাবেই না। আমি আবারও বলছি, এই সমস্ত ব্যাপারে এই প্রস্তাবগুলি বিশেষজ্ঞদের নিয়ে সরকার একটা কমিটি গঠন করুক, তারা আলোচনা করুক। যদি সেই সরকারের যদি সত্যিকারের আন্তরিক ইচ্ছে থাকে যে ভবিষ্যতে প্রশ্নপত্র লিক বন্ধ করব, এবং পাশাপাশি এটাও আমি বলছি, যারা বিরোধীরা আরশোলার ডানায় ভর করে যারা আন্দোলন করতে গিয়েছিলেন, হ্যাঁ তারা হয়তো একটু মুছড়ে পড়েছেন, ঠিক আছে, তাদের স্বাভাবিকভাবেই তারা বিরোধী, তাদের স্বার্থ থাকবে, এটাই গণতান্ত্রিক দেশের স্বাভাবিক। কিন্তু তাদেরও আমি বলছি, তাদের যদি ন্যূনতম যদি একটু দায়িত্ব থেকে থাকে, তারাও তার এই প্রস্তাবগুলো চিন্তা করুন, ঠিক না, তারাও নতুনভাবে প্রস্তাব দিক, আরও যদি এর থেকে উন্নত কিছু থেকে থাকে, তারাও বলুন, সরকারকে বলুন যে প্রকৃত দাবিটা কী, ভবিষ্যতে যাতে প্রশ্নপত্র লিক না হয়, এটাই তো আসল। আজকে রাম মন্ত্রী আছে, কালকে যদু মন্ত্রী হবে, তাতে কি যায় আসবে? তাতে তো কিছু প্রকৃত পরিবর্তন হবে না। তাই আমি আপনাদেরকে বলছি, প্রকৃত যারা নাগরিক সমাজ, সুশীল নাগরিক সমাজ, যারা অন্তত কোনো চশমা দিয়ে যারা সমাজকে দেখেন না, যারা কোনো দলের মধ্যে নেই, যারা তো দলের তাবেদারি করেন না বা দলদাস নন, এবং শিক্ষা জগতের মানুষদেরকে বিশেষ করেই আমি আবেদন জানাবো, কারণ এটা সবাই জানি সে একই কথা, শিক্ষা এবং স্বাস্থ্য সমাজের দুটি মূল স্তম্ভ।
এই স্তম্ভ দুটোর মধ্যে আমাদের সমাজেতে এই দুটো স্তম্ভই গেছে, সবাই স্বীকার করেন, কিন্তু স্বীকার কিন্তু প্রায় সবাই করেন। যদি করে থাকেন তার মধ্যে তারা যদি সত্যিই সমাজের যদি কল্যাণ চান, তারা তাহলে মনে করেন, তাহলে শিক্ষা এই স্তম্ভটাকে অবশ্যই এটা একটা খুব জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। প্রশ্নপত্র যদি লিক হয় তাহলে কিন্তু যারা সত্যিকারের মেধাবী ছাত্র তারা তো সত্যি তাদের আত্মহত্যার পথ বেছে নিতেই পারে। এই করুণ পরিস্থিতির জন্যে কিন্তু আমাদের লজ্জা হওয়া উচিত। যদি প্রকৃত আমরা যদি শুধু নাগরিক, নিজেকে অন্তত সংবেদনশীল নাগরিক বলে মনে করি, তাই আমি প্রত্যেককে যারা বিভিন্ন আছেন, তারা অনেক মানুষ আছেন যারা সত্যি চান, আন্তরিকভাবে চান সমাজের কল্যাণ, সমাজের মঙ্গল, ঠিক আছে, সবাই রাস্তায় বেরোনোর প্রয়োজন নেই, কিছু নেই। প্রস্তাবগুলো ভাবুন, সরকারকে লিখুন, যে কোনো যে যেখানে পারবেন, কোনো রাস্তাঘাটে গেলে সেটা বলুন, চায়ের দোকানে যাচ্ছেন কি আপনার বাড়িতে কেউ এসছেন তাকে বলুন, জনমত গঠন করুন। এটা আমি যে আমার ভাবনাটা দিলাম তার মানে এটাই যে সঠিক তাও না, এর থেকে আরও যদি উন্নত কিছু থেকে বলুন, এই প্রস্তাবটা আনুন। আমার বক্তব্য হচ্ছে শুধু আন্দোলন করে, আন্দোলনই কি শেষ কথা? হ্যাঁ, আন্দোলন নিয়ে এখানে আবারও বলছি, গণতান্ত্রিক দেশে অনেক লোক ওই আরশোলার ডানায় ভর দিয়ে অনেকে অনেক কিছু করতে গিয়েছিলেন, ডানাটা ভেঙে আরশোলা নেমে পড়েছে, তারা একটু মুসড়ে পড়েছে, সে ঠিক আছে, আমার এগুলো বিষয়ে বক্তব্য নয়, কারণ টিভিতে এগুলো দেখাচ্ছেন, আপনারা দেখছেন। কিন্তু আমি আবারও বলছি, যারা প্রকৃত নাগরিক, যারা সুশীল সমাজ, যারা বিশেষ করে প্রকৃত শিক্ষাবিদ, আমি আবারও বলছি, যারা কোনো রঙের চশমা দিয়ে সমাজটাকে দেখেন না, নিজস্ব চিন্তাভাবনা দিয়ে যারা সমাজটাকে দেখেন, এবং বিভিন্ন যেগুলো ছোটো ছোটো গ্রুপে যারা আছেন, অনেক এখন হয়েছে অনেক ছোটো ছোটো হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন জায়গায় ফেসবুকে লেখেন, তাদেরকেও বলছি, শিক্ষা একটা যে গুরুত্বপূর্ণ স্তম্ভ, এই স্তম্ভটা কিন্তু হয়ে তো গেছেই, স্তম্ভটা এখনও কিছু অস্তিত্ব কী আছে আপনারাই জানেন। এটাকে রক্ষা করার চেষ্টা করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।